আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গীন হৃদয়ানুভূতি। এটাও হচ্ছে দ্বিতীয় খণ্ড। লিখুনিতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। এটা স্পয়লার পর্ব। এই যে মিস ওরিয়েন, উপস, ইটস মাই বেড, শুনছেন সানশাইন? দ্রুত কদমে হাঁটতে থাকা পা দুটো সহসা থমকে যায় অষ্টাদশীর। হৃৎপিণ্ডটা কেমন ছলাৎ করে ওঠে লোকটার মুখে নিঃসৃত বাণী শুনে। শরীরে বয়ে যায় এক নাম না জানা শিহরণ। অষ্টাদশীর কোনোরূপ পাত্তা না পেয়ে ধৈর্য হারায় রুদ্র। ভ্রুকুটি করে এগিয়ে আসে জোরালো কদমে। হাত বাড়িয়ে মেয়েটার কনুই ধরে নিজের দিকে ফেরান। দেখতে পায় অষ্টাদশীর তিরতির করে কাঁপতে থাকা বন্ধ নেত্র যুগল। নাকের উপর বুঝি ঘামের ফোঁটা ফোঁটা বিন্দু আচ্ছাদিত। বারান্দার বাইরে থেকে আসছে রোদের ঝলকানি। ঘামের বিন্দু যেন একটা মুক্তোর মতো দেখাচ্ছে। রুদ্র থমকায়, আবারও খেয়ে হারায় নিজের। অজান্তে কখন যেন নিজেদের মাঝে বেশ কিছুটা দূরত্ব সত্যপূর্ণে ঘুচিয়ে ফেলেছে ছেলেটা, অথচ সেদিকেই তার বিন্দুমাত্র খেয়াল আছে। রুদ্র মন্ত্রমুগ্ধে নেয় তাকিয়ে থাকে নিজের প্রাণ ভ্রমরের দিকে। আর মেয়েটা, সেই যে নেত্রযুগল বন্ধ করেছে, আর তো নামই নিচ্ছে না খোলার। অরিন খেয়াল করলো তার মুখের উপর মানুষটার গরম নিঃশ্বাস আশ্রয় পড়ছে। অরিন ভরকায়, তবুও চোখ মেলে না। মনে মনে ভাবছে, লোকটা কি তাহলে তার খুব কাছে দাঁড়িয়ে? হরিণের একবার ইচ্ছে হলো চোখ মেলে দেখার, কিন্তু সেই সাহস হলো তো। মানুষটা তার সামনে আসলে কি জানি তার হয়। রুদ্র এখনও ঘোর লাগানো এনে তাকিয়ে আছে। তার বেহায় চোখ দুটো বারে বারে ঘুরে ফিরে ওই তীর তীর করে কাঁপতে থাকা উষ্ণদের দিকেই আবদ্ধ হচ্ছে। রুদ্র এবার হাঁসফাঁস করে, গলাটায় কেমন হুট করেই শুকিয়ে কাঠ হয়ে আসছে ছেলেটার। এ কি অবস্থা হচ্ছে ওর? রুদ্র এবার ঘটালো আরেক কাণ্ড। নিজের শীতল হাতটি উঠে আলতো করে অরিনের গালে রাখলো। গালে এমন শীতল স্পর্শ পেয়ে আরেক দফা কেঁপে উঠল মেয়েটা। তৎক্ষণাৎ খামচে ধরে জামার দোপাস। ঠিক তখনই কানে আসে এক অবিশ্বাস্য ঘোর লাগা কণ্ঠে ফিসফিসানির আবদার। সানশাই, আমার খুব তেষ্টা পেয়েছে রে, তোর ওই সুন্দর ঠোঁটে একটা মিষ্টি চুমো খাই। কি শুনল অরিন? ফট করে চোখ মেলে তাকালো মেয়েটা। চোখে মুখে তার আকাশচুম্বু চমকের রেশ। কথাটা প্রথম যখন কানে এলো, তখন এক মুহূর্তের জন্য অরিনের মনে হচ্ছিল, এটা আদৌ আমার ডাক্তার সাহেব তো না। মেয়েটার অবিশ্বাসের রেশ বেশ খানিক টিকল না। তার আগে কর্ণগোচর হলো ঠিক আগের নে ঘোর লাগা কণ্ঠ। সানশাইন, একটা চুমু খাই প্লিজ। কথা দিচ্ছি, একটাই খাবো। অরিন কি বলবে বুঝতে পারছে না মেয়েটা। যে কেমন হতবিহ্বল হয়ে তাকিয়েছে রুদ্রের পানে। খানিকক্ষণ বাদে নিজের সকল হতবিহ্বলতা কাটিয়ে একপাশে রেখে বিচলিত কণ্ঠে অরিন বলে, ডাক্তার সাহেব, এটা আপনি তো? নাকি আপনার বেশে অন্য কাউকে দেখছি? অন্য সময় হলে হয়তো রুদ্র কিছুটা বিরক্ত হতো, কিন্তু এই মুহূর্তে তার বুঝি মজাই লাগলো কথাটা শুনতে। রুদ্র চোখমুখে দুষ্ট ভাবে নিয়ে অরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটু চেক করে দেখতো এটা আমি কি না। অরিন কিছু বলবে, কিন্তু তার আগে ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। রুদ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই উদ্ধত্ত হয়ে আঁকড়ে ধরল মেয়েটার গোলাপি অধর জোড়া। হঠাৎ আক্রমণে ভরকায় অরিন। পেটে কেমন ঘুরঘুর করছে তার। শরীর হচ্ছে অনিয়ন্ত্রণ কম্পন। ধরে রাখা জামার অংশগুলো কেমন কাঁপছে। প্রথমবার কোনো পুরুষের স্পর্শ, তাও আবার এত কাছ থেকে। এমনটা হবার নয় কি? অরিনের এমন অবস্থা সবটাই অবলোপন করল রুদ্র। নিজের কাজ বহাল রেখে মেয়েটার কাঁপতে থাকা হাত জোড়া নিজের হাতের মুঠোয় পুরে নেয়। অতপর হাত দুটোকে উঠিয়ে দেয় নিজের ঘাড়ের ওপর। অরিনের কি হলো? মেয়েটা কেমন জড়বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে। হাত দুটো কেমন অসাড় হয়ে আসছে এখন। কিছুক্ষণ বাদে রুদ্র তার ওষ্ঠদ্বয় ছেড়ে দেয়। অরিনের মুখটা নিজের খসখসে দু হাতের আজলায় নিয়ে নেয়। অরিনের কপালে নিজের কপাল ঠেকিয়ে অস্থির হয়ে বলতে থাকে, রেসপন্স রেসপন্স কর সানশাইন, প্লিজ রেসপন্স কর। অতঃপর চোখের পলকে পাগল ছেলেটা আবারও মত্ত হলো নিজের কাজে। প্রায় মিনিটের ব্যবধানে অরিনও কেমন রেসপন্স করতে শুরু করলো। তার রেসপন্স পাওয়া মাত্রই রুদ্র বুঝি এবার দ্বিগুণ পাগল হলো। উন্মাদের মতো কাজ চালানো নিজের উষ্ঠপঠে। এরপরও অবাধ্য হাতের বিচরণ তো আছেই। অরিন যেন নিজেকে অন্য এক অনুভূতিতে হারিয়ে ফেলছে ক্রমাগত। কি হচ্ছে তার সাথে? কেন মানুষটা আটকাতে চেয়েও পারছে না ও? কেন নিজেকে তার সংস্পর্শে পেয়ে উন্মাদ মনে হচ্ছে? কেন সেও সায় দিচ্ছে এই উন্মাদনায়? প্রায় মিনিট পাঁচেক পর অনিনের নিঃশ্বাস আটকে আসে। হাঁসফাঁস করতে থাকে মেয়েটা। ওর
অমন হাসপাস দেখে রুদ্র তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে বেকুলের মতো লম্বা লম্বা শ্বাস নিতে থাকে মেয়েটা। ওদিকে রুদ্রও অস্থির। সে আবার অরিনের মুখটা হাতের আজলায় নিয়ে অস্থির হয়ে বলল, সানশাইন প্লিজ আরেকবার, প্লিজ যান। অরিন এবার মেজাজ খারাপ হলো। মুখ ফুটে কিছু বলবে তার আগে রুদ্র ঠোঁটের ওপর আঙুল চেপে ধরে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হুস, এখন আর কথা নয়। বলেই সে আরেকবার দখল করে নিল অরিনের ঠোঁট যুগল। অরিন একবার চাইলেও রেসপন্স করবে না, কিন্তু তার মন সেটাই সায় দিল না। এই বদ্ধ উন্মাদনায় সায় না দিয়ে উপায় আছে তার? রুদ্র এবার অরিনকে কোলে তুলে নেয়। অরিন ভরকে গিয়ে পা দুটোতে রুদ্রের কোমর পেঁচিয়ে ধরে। রুদ্র সেদিকে চেয়ে মৃদু হাসে, তারপর নিজের গভীর আশ্লেষ অরিনের অধর চালানো অবস্থাতে কাউচে শুইয়ে দেয়। আগে চেয়ে দ্বিগুণ আয়সে আশ্লেষে নিজেকে হারিয়ে ফেলে অরিনের অধরের মাঝে। তার অবদ্ধ হাতের বিছুরণ অরিন কেঁপে ওঠে। অরিনের সম্পূর্ণ শিরদাঁড়া বেয়ে মুহূর্তে এক শীতল স্রোত নেমে যায়। মুখে কেমন ধরাস ধরাস শব্দ হচ্ছে। অরিন নিজেকে সামলাতে না পেরে রুদ্রর ঘাড়ে নখ দাবিয়ে দেয়। এতে বুঝি আরেক দফা কে হারালো ছেলেটা। অদর ছেড়ে সে মুখ নিয়ে আসে অরিনের গলার ভাঁজে। ছোট ছোট চুমু কাঁপিয়ে তোলে মেয়েটাকে। এ কেমন বেকুল হয়ে বলতে থাকলো, সানশাইন, তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিলে তুই কি খুব রাগ করবি? বল না, খুব রাগ করবি? অরিন নির্বিকার। চোখ যেন চড়ক গাছে রূপান্তরিত হয়েছে মেয়েটার। সকল ঘোর যেন এই কথাটা শোনা মাত্রই নিমিষে ফুরুত। মেয়েটা আমতা আমতা করে কোনো রকমই বলল, ডাক্তার সাহেব প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। রুদ্র কি আর অত কথা বলে মনে ধরেছে এই মুহূর্তে? সে তো চাইছে অন্য কিছু। সে কেমন করে যেন বলে উঠল, আই কান্ট, সানশাইন, আই কান্ট। ইন দিস মোমেন্ট আই ব্যাডলি নিড ইউ, প্লিজ ডোন্ট ডিনাই, প্লিজ। প্লিজ থামুন ডাক্তার সাহেব, এখন এমনটা করবেন না প্লিজ। এটা হচ্ছে পর্ব এক। কথায় আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দিন চলে যায় আপন গতিতে। অসংখ্য রাতও কেটে যায় কিছু মনের আক্ষেপ ও অপেক্ষায়। অরিন এ বাড়ি থেকে চলে যাওয়ায় আজকে 17 দিন। সে যে মেয়েটা গেল আর ফিরে এলো না অবধি। অরিন যেদিন চলে গিয়েছিল সেদিনই রুহি বিয়ের ডেট ফিক্স হয়। এই তো আর সপ্তাহখানেক পর শুক্রবারটায় উভয় পরিবারের সম্মতিতে বিয়ের জন্য ধার্য করা হয়েছে। সেদিকে অরিন হুট করে চলে যাওয়া বাড়িতে সকলেই অবাক হন। একে একে নানান প্রশ্নে জর্জরিত করেন রাফিয়া বেগমকে, কিন্তু রাফিয়া বেগম সকলকে এক কথা বলেই কাটিয়ে দিয়েছে বিষয়টা। আর তা হচ্ছে, অরিন তার নানুকে খুব মিস করছিল, তাই আর কি পাঠিয়ে দিলাম, কয়েকদিন ঘুরে আসলে ভালো লাগবে হয়তো। রাফিয়া বেগমের যুক্তিতে আর প্রশ্ন করেনি কেউ। ফলস্বরূপ আজ এতদিন মেয়েটা বাড়ি থেকে দূরে। শুধু যে বাড়ির অন্য সদস্য অরিন চলে যাওয়ায় মন খারাপ করছে এমন না, সাব্বির সাহেব তো রীতিমতো এই বিষয় নিয়ে স্ত্রীর সাথে বেশ কয়েকবার মন মালিন্যও গড়েছেন। এমনকি কথা বলা বন্ধ করে রেখেছেন দুদিনের জন্য। মানুষটা আবার মেয়ের জন্য বড় টান, কিন্তু তবুও প্রিয়তমা স্ত্রীর সাথে বেশি দিন মন মালিন্য করে থাকতে পারেননি। ঠিক আগ বাড়িয়ে কথা বলে জানতে চেয়েছেন মেয়েটা হঠাৎ চলে যাওয়ার কারণ, কিন্তু রাফিয়া বেগম বরাবরই এ ব্যাপারে এড়িয়ে গিয়েছেন সপ্তপর্ণে। কেননা মেয়েদের কিছু কিছু কথা মা অবধি সীমা থাকাটাই শ্রেয়। তাছাড়া তিনি যে মেয়েটাকে নিয়ে চিন্তিত নন এমন না। আসলে মেয়েটার বয়সটাই যে আবেগের। তিনি চেয়েছিলেন মেয়ে যেন আবেগে ভেসে কোনো ভুল না করে বসে। তাই তো এখান থেকে দূরে পাঠিয়ে দিলেন, থাকুক না কদিন একা, নিয়ন্ত্রণ করতে শিখুক নিজের আবেগকে। আরও একটা মানুষ আছে যিনি কিনা অরিনের চলে যাওয়া একেবারে মূর্ছা গিয়েছে প্রায়। মানুষটা আর কেউ না, অনিক। মনের হুট করে চলে যাওয়ায় তার সন্দেহের কাঁটাটা একেবারে গিয়ে পড়ল রুদ্রের ওপর। মায়ের কথা সেদিন অনিক নিজে অরিনকে রেখে এসেছিল নানা বাড়িতে। সেদিকে মুহূর্তে এখনও চোখের পাতায় বাসে অনিকের। 17 দিন আগের কথা। অনিক যখন অরিনকে নিয়ে রওনা হয়েছিল সেদিন সারা রাস্তা অরিন ছিল একেবারেই নির্বাক। অনিক খেয়াল করেছিল অরিনের শুকনো প্রায় ফ্যাকাশে মুখখানা। মেয়েটার মুখে হাসি তখন ঠিক কোথায় যে হারিয়ে গিয়েছিল জানা নেই অনিকের। পুরো রাস্তায় অনিক এটা সেটা নিয়ে অনেক কথাই বলেছিল, কিন্তু অরিন সবগুলো কথার প্রত্যুত্তর শুধু হ্যাঁ হুঁ বলেই উত্তর দিয়েছিল। অনিকও তার বোনকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করেনি। তার মনে তখন চলছিল একজনের সামনে থেকে কয়েকটা প্রশ্ন করবার ব্যাপক ইচ্ছা। অরিনকে নানা বাড়িতে রেখে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে ফেরে অনিক। কেননা সেদিন বিকেলেই তো রুহির বিয়ের ডেট ফিক্স করার কথা ছিল। অনিক যখন বাড়িতে ফিরে ততক্ষণে দেখতে পায় বাড়ি ভর্তি মেহমানকে। অনিক প্রথমে এদিক ওদিক রুদ্রকে খোঁজে, অবশেষে পেয়েও যায়।
একটা সময়, তবুও ব্যস্ততার কাঙ্ক্ষিত মানুষটাকে কিছু না বলে মুখাবয় গম্ভীর রেখে মেহমানদের সঙ্গে বিয়ের আলোচনায় সামিল হয়। রাত তখন 1:45। গ্রীষ্মকালের ভ্যাপসা গরমে চারপাশটা নিস্তব্ধ। দূর আকাশে আজকে কেমন চাঁদের উপস্থিতি নেই, ফলে অন্ধকারে ভূত হয়ে আছে আকাশ পৃষ্ঠ। এরই মাঝে পশ্চিম দিক থেকে আগত মৃদুমন্দ বাতাস গায়ে লাগায় এতটা খারাপ লাগছে না রুদ্রের। পরনে অফ হোয়াইট হাত শর্ট হাতার টি শার্ট আর ঘামে বিচ্ছে আপাতত। সে কেমন নীরের দৃষ্টিতে দূর আকাশের দিকেই তাকিয়ে আছে। ক্ষণে ক্ষণে তার ভেতর থেকে বেশি আসছে এক ফালি দীর্ঘশ্বাস। ঠিক তখনই পেছন থেকে কারো পায়ের শব্দ, সতর্ক রোদ। পেছন তাকিয়ে বেশ বুঝতে পারে মানুষটাকে। কয়েক পল নীরবতা চলল দুজনের মাঝে। মুহূর্তে বাদে রুদ্র নিজের থেকে নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দিয়ে এসেছিস তোর বোনকে? ওপাশের মানুষটা চুপ। কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পেয়ে পেছন ফিরে রুদ্র তখনই দেখতে পায় অনিকের গম্ভীর হয়ে থাকা মুখটা। রুদ্র হয়তো কিছুটা আঁচ করলো, ছাদের রেলিংয়ে শরীর হেলিয়ে দুহাত বুকে বুঝে সামনের দিকে তাকিয়ে রইল শান্ত দৃষ্টিতে। কিয়ৎক্ষণ বাদে আবারও বলল, কিরে, কথা বলবি না? মুহূর্তে মাথা উঁচু করে অনিক। বরাবর শান্ত চোখ জোড়া আর বড্ড অশান্ত ঠেকছে রুদ্রের কাছে। অনেক দীর্ঘদমে এগিয়ে এসে একদম রুদ্রের ঘা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। অতঃপর গম্ভীর হয়ে বলল, কি বলছো আমার বনুকে? রুদ্র নির্বিকার দৃষ্টি তার আপাতত ফ্লোরের দিকে নিবদ্ধ। অরিন আবারও প্রশ্ন করলো, কিছু জিজ্ঞেস করেছে তোমায়, উত্তর দিলে না যে? রুদ্র বুক থেকে হাত জোড়া খোলে নিয়ে ট্রাউজারের পকেটে গুজে সময় নেই বলল, অনিক, তুই জানিস আমরা এই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট পাই ঠিক সেই মানুষগুলো থেকে যাদের আমরা নিজের চাইতেও বেশি ভালোবাসি। তোর বোনের সাথেও ধরে নেই এমনটাই হয়েছে। থামলো রুদ্র। শেষের কথাটা কেমন কাঁপা কাঁপা গলায় বলল ছেলেটা। অনেক নির্বিকার হয়েই শুনছে সবটা। তারও যে মনে মনে অনেক প্রশ্ন। প্রশ্নগুলো উত্তর জানা এই মুহূর্তে তার অন্তত জরুরি। রুদ্র আবারও বলতে লাগলো, জানিস তোর বোনটা না বড্ড বোকা। দেখ না, কত সহজে নিজের মনের কথাগুলো আমার সামনে উন্মুক্ত বইয়ের পাতার মতো মেলে ধরলো পাগলিটা। অথচ আমি কি করলাম? এ পর্যায়ে গলা ধরে আসে রুদ্রের। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। অরিনের অনেক পাশ থেকে কাঁধে হাত রাখে, ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি ঠিক আছো? রুদ্র এ কথার জবাব না দিয়ে আবারও নিজের মতো বলল, ওরিক রে, ওরিটা বোধ হয় আর আমায় ক্ষমা করবে না রে। পাগলিটা যে খুব কষ্ট দিয়ে ফেলেছি। তার তার ব্যক্ত করা প্রেমের সম্বোধন নাকচ করেছি, অস্বীকার করেছি নিজের অনুভূতিকে, কাঁদিয়েছি আমার পাগলিটাকে। জানিস, ও না আমার সামনে বসে চোখের পানি ফেলেছিল, অথচ আমি চেয়ে তাকে আগলে ধরতে পারিনি তার মাথাটাকে বুকে ঝরিয়ে তার চোখের পানি মুছতে। কি করে মুছতাম বলতো? সেখানে সেই কাজল রাঙা চোখগুলো থেকে পানি ঝরবার জন্য একমাত্র আমিই দায়ী। রুদ্র গলাটা হঠাৎ ব্যথা হয়ে আসছে। মনে হচ্ছে কেউ খুব শক্ত করে গলাটা চেপে ধরেছে। হয়তো কান আটকানোর প্রবল চেষ্টায় এমনটা হচ্ছে ছেলেটার। পাশ থেকে অনেক বাঘারা চোখ থেকে কখন যে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো সেদিকে একবার ব্যাঘপর ছেলেটা। সে যে ব্যস্ত এখন তার সামনে দাঁড়িয়ে থাকা প্রেমী পুরুষটার ব্যর্থতার কথা শুনতে। রুদ্র কাঁপা কাঁপা গলায় আবারও বলতে লাগলো, অনেক, আজ যে আমি আমিও যে খুনি হলাম রে। চমকায় অনেক, হতবাক হয়ে যায় রুদ্রের কথায়। অবাক গলায় জিজ্ঞেস করে, মানে? রুদ্র কেমন করে যেন হাসলো। ছেলেটার চোখগুলো কেমন চিকচিক করছে। হয়তো অনুমতির অভাবে অশ্রুকণাগুলো বেরিয়ে আসছে না। সে মূর্খে অপার্থিব হাসি রেখেই বলল, যারা মানুষ খুন করে তারা খুনি। হয়তো কেউ কেউ মানুষের দেহটাকেও খুন করে, একেবারে নিঃশেষ করে দেয় তাকে। এতে করে মানুষটার মৃত্যু হয়, কিন্তু যারা মনের খুন করে তারা কি খুনি হলো না? হ্যাঁ হয়। দেখ না, মনকে খুন করলে একটা মানুষ হয়তো একেবারেই মরে না, কিন্তু বেঁচে থাকা মানুষটার বুকে ধুকে ধুকে মরে, হারিয়ে ফেলে নিজের সকল বেঁচে থাকার ইচ্ছা। কোনো রকম জড়বস্তু নয় বেঁচে থাকে বাকিটা জীবন। তাহলে সেদিন থেকে বলতে গেলে আমিও খুনি বই কি। আমিও যে তোর মনের অনুভূতিকে খুন করলাম, পাপিষ্ঠ হলাম বাকিটা জীবনের জন্য। অনেক নিজের ধৈর্য হারায়। রুদ্র সামনে এসে বলতে থাকে, তাহলে কষ্ট করছো কেন? কেন নিজের অনুভূতিকে আটকে রাখছো? কেন নিজের সাথে আমার বনুটাকে কষ্ট দিচ্ছ? কেন রুদ ভাই, কেন? রুদ্র নিঃশ্বাস ভারী হয়। থমকে পরিবেশ বড় আপার্থিব শোনাচ্ছে। রুদ্র সময় নিয়ে বলল, আমি এই পরিবারকে ভাঙতে পারবো না উনি। নিজের ভালোবাসার জন্য এতটাও স্বার্থপর হতে পারবো না আমি। তাই বলে এভাবে কষ্ট পাবে, হারাতে দেবে আমার বোনটাকে? রুদ্র প্রত্যুত্তরে কিছু বলে
বলে না, সেখান থেকে হেঁটে চলে যেতে নেয়, ঠিক তখনই অনিকের বলা একটা কথায় থমকে যায়। তার পা দুটো নিঃশ্বাস যেন ক্রমাগত আটকে আসে তার। রোদ ভাই, আল্লাহ না করুক যদি কখনো এমনটা হয় বনু আর পরিবারের মাঝে যে কোনো একজনকে চুজ করতে হয়, তুমি কাকে চুজ করবে? আমার বোনটাকে কি তখন একা করে দিবে? রুদ্র সময় নিল, নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে জবাব দিল, আমার শেষ নিঃশ্বাস থাকা অবধি অরিনকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারে না, কেউ না। বলে সামনের দিকে এক কদম বাড়াতে আবারও ভেসে আসে অনিকের গম্ভীর গলা। তবে মনে রেখো রুদভাই, তোমার এ কথা যদি বিন্দুমাত্র হেরফের হয় তাহলে আমি অনেক ভুলে যাব পৃথিবীর সকল সম্পর্কের সীমা, ভুলে যাব এহসান বাড়ির তথাকথিত নিষেধাজ্ঞা। বলে সে রুদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু আবারও কি মনে করে পেছনে না তাকিয়ে গম্ভীর গলায় শুধালো, ভাইয়া, এটা কিন্তু ইশতিয়াক এহসান অনিকের দেওয়া আলটিমেটাম না, বরং এক ভাইয়ের তার বোনের জন্য দেওয়া ওয়ার্নিং। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না অনেক, ঘটঘট পায়ে চলে গেল ছাদ থেকে। অন্যদিকে পেছনে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল রুদ্র। হয়তো ভাবছে, পৃথিবীর অসংখ্য দুর্বল মনের ছেলে থাকলেও ভাই হিসেবে প্রতিটা ছেলেই শক্তিশালী। বর্তমান সেদিনের পর থেকে অনেক প্রতি সপ্তাহে দুদিন করে ছুটি নিয়ে বোনের কাছে চলে গেছে। আজকেও যাবে, কিন্তু সে একা নয়, বরং সাথে বাবা চাচারাও যাবে, কেননা আজকে অরিনের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেবে। সেই সকাল থেকে এজন্যই এহসান বাড়ির পরিবেশ বড় রমরমা। তাছাড়া আজকে তারা অরিনকে সাথে করে নিয়েও আসবে। আগামীকালে সবাই চলে যাবে নিজেদের গ্রামের বাড়িতে। রুহির বিয়েটা যে সেখান থেকেই দিতে যায় কবির সাহেব। অনেক সেই কখন থেকে রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে, পরনে ধূসর প্যান্টের উপর কালো শার্টটা বুকের কাছে দুটো বোতাম খোলা, চুলগুলো বেশ পরিপাটি, ফর্সা মুখোশে রোদের তোপে লাল হয়ে আছে। থুতনির মাঝে ভাঁজটা যেন আরও আগের চেয়েও প্রখর হয়েছে। অনেক একটু পর পর হাত ঘুরে দেখছে, কিন্তু না, সময় যেন আর এগুচ্ছে না। অনেকের এসব ভাবনার মাঝে সেখানে শার্টের হাতা গোটাতে গোটাতে উপস্থিত হয় রৌদ্র। কালো প্যান্টের ওপর ম্যাজেন্ডা রঙের শার্টে শ্যামপুরুষকে বরাবরই আকর্ষণ টেকছে। চুলগুলো কিছুটা এলোমেলো, তবু লোকের সাথে যেন বড্ড মানানসই। আজকে আর বিড়াল চোখ হয়ে চশমার আড়ালে ঢেকে নেই। হাতে সিলভার কালারের ওয়াচটা গায়ে রোদের আলো পড়ায় কেমন চিকচিক করছে। অনেক হাঁ করে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্র অনিকের এমন হাবভাবে ভ্রু কুচকায়। অনেক পাশ কাটিয়ে গাড়িতে বসতে বসতে বলল, মুখ বন্ধ কর, মাঝে ঢুকবে। তৎক্ষণাৎ মুখ বন্ধ করে নেয় অনেক, আমতা আমতা করতে করতে এদিক ওদিক তাকিয়ে পরক্ষণে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আচ্ছা তুমি গাড়িতে বসলে কেন? তুমি কি যাচ্ছ নাকি আমাদের সঙ্গে? অনিকের কথা ভ্রুক্ষেপহীন জবাব দেয় রুদ্র, এনি ডাউট? না মানে, আগে তো বললে না। সো হোয়াট, এখন তো বলছি। অনেক আর কথা বাড়ালো না, তাছাড়া বাড়িতেই বা কী লাভ, বাড়িলেই বাড়ালেই বা কী লাভ? রুদ ভাইকে আর সোজা কথার সোজা উত্তর দেবে? অনেক গিয়ে রুদ্রের পাশের সিটে বসে পড়ে। তাকে বসতে দেখে রুদ্র গাড়ি স্টার্ট দেয়, তারপর গাড়ি ছুটে যায় তার গন্তব্যে। প্রায় 2 ঘন্টা পর গাড়ি এসে থামে নরসিংদী জেলার ভৈরবপুর গ্রামে। তাদের পৌঁছানোর আগে কবির সাহেবেরা চলে এসেছে। এতে অবশ্য দোষটা রৌদ্রেরই, কেননা সে আসার সময় মাঝ রাস্তায় কোনো এক কারণে গাড়ি থামিয়েছিল, যার দরুন তারা আধ ঘন্টা লেটে পৌঁছেছে। অনেক গাড়ি থেকে নামতে কোথা থেকে যেন অরিন ছুটে এসে আছড়ে পড়ে ভাইয়ের বুকে। হঠাৎ এমন হয় ভরকে যায় অনেক, তবুও দুহাত শক্ত করে জড়িয়ে রাখে বোনকে। অনিককে বুকে রাখে মাথায় হাত বুলিয়ে বলে, অনিক বলল, বনু, আর ইউ ওকে? অরিন মাথা ঝাঁকায়, ভাইয়ের বুক থেকে মাথা উঠিয়ে দৃষ্টি ফেলে ভাইয়ের দিকে। ছলছল চোখ জোড়া দেখে বিচলিত হয় অনেক। বিচলিত হয়ে বোনের গালে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে বনু, তোর চোখে পানি কেন? কে কি বলেছে? আমায় শুধু একবার বল। অরিন ভাইয়ের কথায় মুচকি হাসলো, ফলে দৃষ্টি হলো তার গালে সেই চিরচেনা গর্তগুলো। বোনের মুখে হাসি দেখে অনেক বেচারা হাত ছেড়ে বাঁচে। সে কিছু বলতে যাবে, তার আগেই অরিন ফটাফট বলল, ভাইয়া, রেজাল্ট বের হয়েছে, আমি চান্স পেয়েছি। ও, এই কথা? সামান্য এটুকুর জন্য? বলেই থমকে যায় অনেক। যখনই বোধগম্য হয় পুরো বিষয়টা, তখনই বোনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, সত্যি? অরিন পরপর মাথা জাগায়। অরিক তখন কি হলো, সে খুশিতে আত্মহারা হয়ে বোনকে কোলে তুলে নিল। বোনকে উঁচুতে তুলে আত্মহারা হয়ে বলতে লাগলো, আমি জানতাম আমার বোনও নিশ্চয়ই পারবে, আমার বোনও বেস্ট বেস্ট এবার। অরিনও হাসতে থাকে বাইরের কথায়। অন্যদিকে গাড়ির ভেতরে একজোড়া চোখ পলকহীন তাকিয়েছে সেই টোলপড়া মন কাড়া হাসির দিকে। সেই হাসির প্রতিটা ধ্বনি যেন তার কানে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করছে। কখন যে সেই হাসির দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের ঠোঁটেই এক চিলতে
হাসি রেখা ফুটে ওঠে, খেয়ালই করেনি রোদ। তাছাড়া খেয়াল করারই বা সময় কই? সে থোড়াই না নিজের নজর ফেরাচ্ছে নিজের প্রাণভোমরা থেকে। এটা পর্ব 2। তোমরা কি আজ আর ভেতরে আসবে না, নাকি বাইরে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করবে? সাব্বির সাহেবের কথায় সদ্বিত ফিরে পায় অনিক আর হরিণ। ওরি অনিক বোনকে সযত্নে কোল থেকে নামিয়ে দেয়, তারপর অরিনের হাত ধরে ভেতরের দিকে এক পা বাড়াতে হঠাৎ থমকে যায়। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে তড়িৎ গতিতে পেছন ফেরে গাড়ির দিকে তাকিয়ে জিভ কেটে গলা উঁচু করে বলে, রোদ ভাই, বের হবে না? সহসা হাসি মুখটা থমথমে হয়ে আসে অরিনের। বাইরের হাতে হাত রেখে আর চোখে তাকালো গাড়ির দিকে। তখনই গাড়ি থেকে নেমে আসে রুদ্র। রুদ্রকে নামতে দেখে অরিনের মামা থেকে শুরু করে নানু বাড়ির উঠানে চলে আসে সবাই। অরিনের নানু তো রীতিমতো ব্যস্ত হয়ে পড়েন রুদকে দেখে। তিনি তড়িঘড়ি করে রুদকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। রুদ্র মুচকি এসে তার সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো। কিন্তু এত কিছুর মাঝে একটি আশ্চর্য বিষয় হলো, রুদ্র একবারও অরিনের দিকে ফিরে অবধি তাকালো না। অরিনের বুকের কোণে আবারও কোনো এক অপরিচিত চিনচিনে ব্যথা শুরু হয়েছে। চোখের কার্নিশে এসে বীর জমিয়েছে অশ্রুকণা। নিঃশ্বাস নিতেও বুঝি কষ্ট হচ্ছে মেয়েটার। অরিন হাঁসফাঁস করতে থাকে। হঠাৎ করে অনেক বোনের দিকে খেয়াল করলো। বোনের এমন হালত দেখে বুঝে নেয় যা বোঝার। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বোনের বাহু ধরে আগলে নেয়, তারপর বোনের কাঁধে হাত রেখে বাড়ির ভেতরে ঢুকলো। অরিনা নিজের স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালায়। নিজের এমন ব্যর্থ অনুভূতিতে এতটাই প্রশ্রয় দিয়েই বা কী লাভ? রুদ্র নিয়ে এই মুহূর্তে বাড়ির সকলে কেমন ব্যস্ত হয়ে গেল। অরিনের বড় মামা শফিক রহমান আর ছোট মামা রফিক রহমান রুদ্রসহ বাকিদের নিয়ে সোফায় বসে এটা সেটা নিয়ে আলাপ করছেন। অন্যদিকে অরিনের দুই মামি সিথি বেগম আর রাহেলা বেগম এবং অরিনের নানু আনোয়ারা বেগম টেবিলের খাবার সাজাতে ব্যস্ত। সেখানে সিথি বেগম রান্নাঘর থেকে খাবার আনা নেওয়া করছেন। সেখানে রাহেলা বেগম হাতে কাচের থালাবাটি নিয়ে টেবিলে এক কোণে দাঁড়িয়ে আছেন। এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রুদ্রের দিকে। বরাবরই রুদ্র থেকে তার বেশ পছন্দের নিজের বড় মেয়ে কোহেলিয়ার জন্য। ইনি বহুবার আলাপ করে রেখেছে আনোয়ারা বেগমের কাছে, কিন্তু তিনি যে রাফিয়াকে বোঝা রুদ্র সাথে কুইলিয়ার বিয়ে দেবার জন্য, কিন্তু কোনো এক অজানা কারণে আনোয়ারা বেগম বারংবার এ ব্যাপার এড়িয়ে যান। এতে অবশ্য বেশ মনক্ষুণ্ণই হয়েছে রাহেলা বেগম। তবুও শ্বশুর শাশুড়ির সাথে তেমন কোনো তর্ক বিতর্কে জড়াননি তিনি। কিন্তু আজ হঠাৎ চোখের সামনে রুদ্রকে দেখে তার এতদিনকার মনের ভেতরে সুপ্ত ইচ্ছাটা বুঝি ডানা ঝাপটাতে লাগলো। রুদ্রকে তিনি এমন সামনাসামনি দেখেননি বহু বছর হলো। তিনি শুধু মেয়েকে আহসান বাড়ির বড় হিসেবে দেখতে চান বলেই রুদ্রের সঙ্গে মেয়ের বিয়ের স্বপ্ন দেখতেন। আর দেখবে নাই বা কেন? নাম খ্যাতি যশ সব দিক থেকেই তো আহসান বাড়ির বেশ নামডাক। তার উপর আজকে রুদ্রের সামনাসামনি দেখে তার তো প্রায় খুশিতে আত্মরা হতে ইচ্ছে করছে। এতক্ষণে মনে মনে রুদ্রের পাশে কোহলিকে বসিয়েও ফেলেছেন তিনি। রান্নাঘর থেকে মাংসের বাটিটা হাতে নিয়ে টেবিলের দিকে আসছিলেন আনোয়ারা বেগম। পাশে রাহেলা বেগমকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে এসে কনুই দিয়ে গুঁতা দিলেন। হঠাৎ এমন কাণ্ডে হকচকিয়ে ওঠেন রাহেলা বেগম। হাতে থাকা কাচের থালা বাসনগুলো পড়তে গিয়েও কোনো রকমে বেঁচে যায়। আনোয়ারা বেগম ছেলের বউ এমন হাবভাব ভ্রুকুটি করে তাকায়। ধীরস্বরে গলার ঝাঁজ এনেই বললেন, এত মনোযোগ দিয়া কি দেহ কুহিলির মা? মেহমান গো, কি আইজগে আর খাওন দিতে পারমু, নাকি একেবারে তাগো জাউনের কালেই খাওয়াইতে ফাটামু? শাশুড়ির এমন খোঁটা দেওয়ার কথায় নাক ফুলান রাহেলা বেগম। হাতে থাকা বাসনগুলো টেবিলে রাখলেন সশব্দে। এখানে আনোয়ারা বেগমের টিপ্পনি কাটতে ভুললেন না। আস্তে রাহো রাহু, এগুলো কি তোমার বাপের বাড়িতে আনছুনি? এমনি তেজ দেহ কি লেগা? একের পর এক খোঁটা দেওয়ায় কথা চোখ মুখ বিরক্তিতে কুচকে ফেলেন রাহেলা বেগম। মনে মনে শাশুড়ির গোষ্ঠী সহ উদ্ধার করতে ভুলেন না তিনি। হালকা গলা খাকারি দিয়ে বলে উঠলেন, আম্মা, অন্তত এখনের জন্য একটু মুখটাকে লাগাম রাখেন। ভারী ভর্তি মেহমান, এসব যদি কারো কানে যায় তাহলে কি কেলেঙ্কারি হবে বলেন তো? যদিও কথাটা যথেষ্ট যুক্তি আছে, তবুও ছেলের বউয়ের মুখে শোনায় দমলেন না আনোয়ারা বেগম। বরঞ্চ আরও খানিকটা ফুঁসে উঠে গজগজ করতে করতে বললেন, কি হইলা, কি কইলা? আমার মুখে লাগম টানতাম মানে? রাহেলা বেগম কিছু বলবেন তার আগেই সেখানে উপস্থিত হন সিথি বেগম। হাতে তার সালাতের বাটি, অন্য হাতে জায়ের হাতে চেপে ধরে ইশারায় চুপ থাকতে বললেন। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে অনুনয় করে বললেন, আম্মা, আপনারা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ না হয় মেহমানগুলো চলে গেলে আবার শুরু করিয়েন। এখন আপাতত এখানেই সবটা ইতি টানুন। নিরপেক্ষ কথায় দুজনকে চুপ হয়ে গেল।
আনোয়ারা বেগম চুপ করলেন, মুখে ঝামটি মারতেও ভুললেন না। ওদিকে রাহেলা বেগম স্মৃতি বেগমের হাত ধরে বললেন, আপা, আপনি একটু থামেন, আপনি একটু থাকেন, আমি এই যাব এই আসবো, মেয়েগুলোকে একটু ডেকে নিয়ে আসি, বাড়িতে মেহমান অথচ তাদের নিচে নামার নামগন্ধ নেই। বলে তিনি স্মৃতি বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরলেন মেয়েদের রুমের দিকে। যাওয়ার পথে অবশ্য শাশুড়ির এ কথায় আবারও আর চোখে তাকালেন। হ হ, যাইবই তো, খালি কামেতে বাসনের দান্দা, কামসুর একটা। বুঝি বুঝি না লাগে আমি, আমার চুলগুলো আমার চুলগুলো তো বাতাসে পাকে নাই। অন্তত বিরক্ত নিয়ে রাহেলা বেগম বলেই বসলেন, কচু বোঝেন। ব্যাস, আগুনে বুঝি ঘি ঢালার উপক্রম হলো কথাটায়। আনোয়ারা বেগম ফুঁসে উঠে বলেন, দেখছো বড় বউ, দেখছো কি কইল আমারে। অবস্থা বেগতিক দেখে এগিয়ে এলেন স্মৃতি বেগম। চোখের ইশারায় রাহেলা বেগমকে জায়গা ত্যাগ করতে বলেন, না হলে কে জানে কোন অঘটন ঘটে যায় মুহূর্তেই। স্মৃতি বেগম শাশুড়ির কাঁধে হাত রেখে নমনীয় কণ্ঠে বলেন, থাক আম্মা, বাদ দেন। হ হ, বাদ তো দিমুই, প্রতিবার তো এটাই করি। হায় মোর কপাল, কোন কুক্ষণে যে পোলাডারে আমার এমন এক বিশালীর কল্লাইয়া বিয়া কইরা ঘরে তুলছিল। শাশুড়ির হা হুতাশে অলক্ষ্যে মুখ টিপে হাসছেন স্মৃতি বেগম। পাছে না আবার দেখতে পেয়ে রেগে বোম হয়ে যান, উপরে ফেটে পড়ে যায়। কারুকাজে সুসজ্জিত খাবার টেবিলে জুড়ে হরেক রকমের খাবারের বাহার। রান্নার সুঘ্রাণ যেন সম্পূর্ণ বাড়ি জুড়ে মোমো করছে। শফিক রহমান আর রফিক রহমান মিলে কবির সাহেব আর সাব্বির সাহেবের পাতে সযত্নে এটা ওটা এগিয়ে দিয়েছেন। অনেক বসেছে নিজের বনুর পাশে, বরাবরই নিয়ম মাফিক বনের পাতে মাছের কাঁটা বেছে দিচ্ছে সতর্কতার সহিত। রুদ্র বসেছে অরিনের একেবারে মুখোমুখি, তাকে ঘিরে রেখেছে বাড়ির গৃহিণীরা। এটা সেটা দিতে দিতে খাবারের স্তূপ বানিয়ে ফেলেছে ইতিমধ্যে। এত কিছুর মাঝে দু একবার আর চোখে অরিনের দিকে তাকিয়েছে ছেলেটা, কিন্তু মেয়েটা কেমন নির্জীব হয়ে নিজের খাবারের দিকে মনোযোগ রেখেছে। এসব দেখে রুদ্রের বুকটা চিনচিনিয়ে ওঠে। বাইরে থেকে নিজেকে সামলে খাবারে মনোযোগ টানে রুদ্র। ঠিক তখনই কেউ একজোড়া চুরির রিমঝিম শব্দ তুলে রুদ্রের পাশের চেয়ারে বসে অরিন খেতে খেতে আর চোখে তাকা একবার কোহিলের দিকে। তক্ষুনি তার চোখ ছানা বড়া হয়ে আসে। ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকে সামনে বসা কোহিলের পানে। মেয়েটা আজ একটু বেশি সেজেছে মনে হচ্ছে। কানে পাথরের ঝুমকো, কলার চুলগুলো ফুলিয়ে বেঁধে রাখা, ঠোঁটের উপর লেপ্টে আছে গাঢ় গোলাপি লিপস্টিক, চোখের উপর আইলাইনারের বাহার দেখে অরিনে বুঝি প্রাণ যায় যায় অবস্থা। এদিকে কোহিলি বারবার চুরির শব্দ তুলে বিশেষ করে কোনো একজন মনোযোগ কাড়বার ব্যাপক চেষ্টা চালিয়েছে, কিন্তু এগুলো মানুষের মাঝে তাকে কি আর দেখা যাবে। কোয়েলে মুখ ফুলিয়ে খাবার খেতে শুরু করে। প্রায় মিনিট পাঁচেক পর বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো আসিফ আর সোহেলি। আসিফ শফিক সিথি সম্পত্তির একমাত্র ছেলে। আসিফ এখন উপজেলায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছে। আর শৈলী হচ্ছে কোহিলের ছোট বোন। সবেমাত্র এইচএসসি শেষ করে ইন্টারে উঠল মেয়েটা। আসিফের বাড়ি আসার পথেই সোহেলি কলেজে আজ রোজ দুজনে একসঙ্গে বাড়ি ফেরে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আসিফ বাড়িতে প্রবেশ করে অবাক হয়ে একটু জোরেই বলল, অনিক, রুদ্র। আসিফের কণ্ঠ পেয়ে বাড়ির সকলেই দরজার দিকে দৃষ্টি ফেলে। আসিফ তৎক্ষণাৎ গটগট পায়ে এগিয়ে এসে টেবিলের সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে রুদ্র খাবার ছেড়ে দাঁড়িয়ে পড়ে। অতঃপর বুকে জড়িয়ে ধরে আসিফকে। কেমন আছো আসিফ ভাইয়া? আসিফ রুদ্রকে ছেড়ে দিয়ে উৎফুল্ল হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তা হ্যান্ডসাম, তুই কেমনে আসলি? ফরেন থেকে এসে তো একবারও এলি না দেখা করতে। আসিফের কথায় মুচকি হাসল রুদ্র। মাথা চুলকে কিছু বলবে তার আগেই আসিফ বলল, আচ্ছা পরে শুনবো সব, তুই আগে খাবার খা, আমিও জয়েন করছি তোদের। জাস্ট গিভ মি 10 মিনিটস। বলেই চলে গেল ফ্রেশ হতে। এদিকে সোহেলি এখনও তাকিয়ে আছে চলে যাওয়ার মানুষটার দিকে। কে জানে এই আধবুড়ো বয়সে লোকটাকে দেখলে কেন জানি তার কি হয়। লোকটার সামনে আসলে বেচারি হৃৎপিণ্ড তার গতি মিস করে, তবুও তার ভালো লাগে উৎপীড়নে। তাই তো ইচ্ছে করে বিভিন্ন বাহানায় রোজ লোকটার সঙ্গে বাড়ি ফিরে মেয়েটা। শৈলী একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে নিজের ভাবনা সুতো ছেড়ে হাঁটা ধরে নিজের রুমের উদ্দেশ্যে। এতক্ষণে ঘামে এক গোসল গিয়েছে তার। এক্ষুনি ফ্রেশ হতে না পারলে মাথা ধরবে নিশ্চিত। খাওয়া দাওয়ার পর্ব শেষে হয়েছে সেখানে কখন রুদ্র, অনিক, অরিন, আসিফ, শৈলী আর কোহলি সবাই মিলে বাড়ির উঠানে চেয়ার পেতে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে বলে ভুল হবে, বরং সবাই বিরক্ত হয়ে কোহিলের কথা শোনা যাচ্ছে। মেয়েটা সে কখন থেকে ন্যাকামো করে এটা সেটা বলেই যাচ্ছে বিরতিহীনভাবে। থামার কোনো নামই নিচ্ছে না।
অরিন আর টিকতে না পেরে উঠে দাঁড়ায়। তাকে উঠতে পড়তে দেখে সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়, কেবল রুদের বাদে। অনিক কি হয়েছে জিজ্ঞেস করতে অরিন জোরালো কণ্ঠে জবাব দেয়, আসলে একটু পরেই তো রওনা দিতে হবে, তাই শেষমেশ নানুর সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাচ্ছি। আবার কবে আসি না আসি। অনেকে প্রত্যুত্তরে কিছু না বলে মাথা জাগায়। অরিন সেখান থেকে চলে সে হাঁপ ছেড়ে বাঁচে। আর একটু সেথায় থাকলে নিশ্চিত তার মাথা ধরে যেত। অরিন গুনগুন করতে করতে নিজের রুমে চলে যায়। ব্যাগগুলো আগে গুছিয়ে রেখেছে সে, তবুও আরেকটু না হয় চেক করা যাক। অরিন সবগুলো উল্টে পাল্টে দেখছিল, তখনই তার খুলে রাখা ঘরের দরজা ঢোকা পড়ে। অরিন সেদিকে না তাকিয়ে বলে। কয়েক পলক কেটে যাওয়ার পর কারো সারা শব্দ না পেয়ে অরিন পেছনে ফিরে তৎক্ষণাৎ থতমত খেয়ে যান দরজার সামনে রুদ্রকে দাঁড়ানো দেখে। রুদ ভাই, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। রুদ্র বুঝি এ কথারই অপেক্ষায় ছিল। বলতে দেরি, কিন্তু তার ভেতরে ঢুকতে দেরি হলো না। সে নিজেদের মাঝে বেশ খানিক দূরত্ব রেখে শটান হয়ে দাঁড়ায়, অতঃপর পকেটে দুহাত গুজে গম্ভীর গলায় শোধায়, তুই ঠিক আছিস? অরিন ভরকে যায়। ভরকানো সুরে বলে, মানে আমার আবার কি হলো? উত্তর শুনে রুদ্রের দৃষ্টিতে কোনো তফাৎ পরিলক্ষিত হলো না। তার দৃষ্টি একেবারেই শান্ত। দৃঢ়চোয়ালে আরও কালো কুচকুচে তিলটা শোভা পাচ্ছে নিজের সৌন্দর্যে। অরিন সেদিকে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে নজর ফিরিয়ে নেয়। তারপর কেমন করে যেন বলতে শুরু করলো, রোদ ভাই, আসলে কি হয়েছে বলুন তো? আমার বয়সটা না বড্ড খারাপ, জানেন তো। এই বয়সে সুবুদ্ধির চেয়ে আবেগটা বরাবর একটু বেশি। হয়তো এ আবেগের রঙিন আলোয় ভুলে বসেছিলাম নিজের বাস্তবতাকে, তাই তো আপনার সাথে সেদিন এমন উদ্ভট আচরণ করে ফেলেছি। আমি অত্যন্ত দুঃখিত রোদ ভাই। আমি সত্যি সেদিনকার আচরণের জন্য লজ্জিত। পারলে আমায় ক্ষমা করবেন না হয়। এ পর্যায়ে ধরা গলা ধরে আসে অরিনের। মুখটা কেমন কাঁপছে। অরিন রুদ্রকে সামনে দাঁড়ানোর ক্ষমতা হারায়, ছুটে বেরিয়ে আসে নিজের রুম থেকে। অন্যদিকে রুদ্র এখনও দাঁড়িয়ে আছে একইভাবে। তার ভাবভঙ্গি বাইরে থেকে দেখে একেবারেই বোঝার জো নেই ভেতরে এই মুহূর্তে তার কী চলছে। ছেলে তার দৃষ্টি ফ্লোরেই নিবদ্ধ। মুহূর্তের মধ্যে চোয়াল আরও কিছুটা শক্ত হয়ে আসে তার। চুলগুলো পেছন থেকে রাপ করে বিড়বিড় করে বলতে থাকে, তুই এটাকে আবেগ বল আর যাই বল সানশাইন, তোর শেষ গতি কিন্তু আমিতেই সীমাবদ্ধ থাকবে। অ্যান্ড আল মেক শিওর অফ ইট। সন্ধ্যা 6:30। বিকেলে 4টের দিকে রওনা দেবার কথা থাকলেও এখনও কেউ রওনা দিতে পারলো না, কেননা সেই বিকেল থেকে আকাশ ভেঙে ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে। গ্রামে হয়তো কালবৈশাখী ঝড় বলে আখ্যায়িত হয় এই বৃষ্টির। কবির সাহেব, সাব্বির সাহেব, শফিক রহমান, রফিক রহমান ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করছেন। এই মুহূর্তে এটি ছাড়া আর কী বা করবে তারা? বাড়ির গৃহিণীরা ভাজা পোড়া ভাজতে ব্যস্ত। বৃষ্টির দিনে এমন চায়ের সঙ্গে ভাজা পোড়া না হলে কি আর চলে? কোহলি আর সোনালি মিলে সেই সন্ধ্যা থেকে ঘুম দিয়েছে, আর তো ওঠেই না। আসিফ, রুদ্র, অনেক মিলে রাজ্যের গল্পে জুড়ে বসেছে। যদিও রুদ্র সবটাই নির্বিকার হয়ে শুনছে আর মাঝে মধ্যে কেবল হুহা বলে উত্তর দিচ্ছে, এটুকুই। প্রায় মিনিট 20 এমন টুকটাক আড্ডা চলো, কিন্তু তক্ষুনি ঘটল আরেক ঘটনা। হুট করে কারেন্ট চলে গেল পুরো বাড়ির। রুদ্রের কি হলো? সে সেকেন্ডের ব্যবধানে অন্ধকারেই ছুটে গেল অরিনের কাছে। অনিক আর আসিফ তখনও অন্ধকারে বসে, হয়তো অন্ধকার বুঝেও পারেনি রুদ্র কেমন হন্তদন্ত হয়ে ছুটে গেল কোথাও। রুদ্র দৌড়ে চলে আসে অরিনের রুমে। দরজা খোলাই ছিল, তাই সে দেরি না করে ফোনের ফ্ল্যাশ অন করে ভেতরে ঢুকলো। ধীরে ধীরে ঘরে সর্বত্র আলো দিতে ফ্লোরে চোখ পড়ল তার। অরিনটা কেমন ভয়ে গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজেই ফুপিয়ে যাচ্ছে। ফুপানোর দরুন বারবার কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। অরিনের এই অবস্থা দেখে মুহূর্তে বুকটা মোচড় দিয়ে ওঠে রুদ্র। সে কোনোরূপ কাল বিলম্ব না করে এগিয়ে আসে অরিনের কাছে। অরিনের সামনে সে হাঁটু গেড়ে বসে পড়ে ফ্লোরে। তারপর হাত বাড়িয়ে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে আওড়ায়, জান বাচ্চা, খুব ভয় করছে? অরিন তখন মুহূর্তেই ব্যবধানে ঘটিয়ে ফেলল এক অবিশ্বাস্য ব্যাপার। সে চট করে জড়িয়ে ধরল রুদ্রকে। তার কাঁপা কাঁপা হাতগুলো দিয়ে খামচে ধরল রুদ্রের পিঠ। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, আমার খুব ভয় করছে রুদ ভাই, প্লিজ আমায় ছেড়ে যাবেন না, প্লিজ। রুদ্র কানে এই মুহূর্তে কোনো কথাই যাচ্ছে না। বুকটা বেড়ে গেছে হৃৎপিণ্ডের হার। শুরু হয়ে গেছে পরিচিত তাণ্ডব। প্রথম, এই জীবনে প্রথমবারের মতন অরিন তাকে এতটা কাছ থেকে স্পর্শ করলো। রুদ্র সারা শরীর কাঁপছে। এই মুহূর্তে ঠিক কী করা উচিত ছেলেটার বুঝে আসছে না একদম। সে নিজের এমন ভাবনায় নিমজ্জিত। ঠিক তক্ষুনি তার কানে আসে অরিনের ফুঁপিয়ে কান্নার শব্দ। তৎক্ষণাৎ সকল ঘুর কেটে যায় রুদ্রর। নিজেও অরিনকে বুকে চেপে ধরে আলগোছে। এক হাত মাথায় রেখে নরম সুরে
আশ্বস্ত করে বলতে থাকে, হুশ, কাঁদে না জান বাচ্চা, এই তো আমি। আমি থাকতে তোর কিসের ভয় শুনি? অরিন কি শুনলো সবটা? হয়তো শুনলো। এই যে কেমন চুপটি করে গুটিসুটি মেরে পড়ে আছে রুদ্রের বুকে। ভাব এমন, এই মুহূর্তে এর চেয়ে বেশি সুরক্ষিত জায়গা হয়তো পৃথিবীতে আর একটিও নেই।